হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র্যাশনাল স্টাডি। আমরা খবরের চ্যানেলে প্রায়ই দেখি যে বিধায়করা দলবদল করছেন। এই দলবদলের জন্য কোনো কোনো জায়গায় রাজ্যের সরকারও পড়ে যাচ্ছে। আমরা কাউকে জেতাচ্ছি এক পার্টি থেকে, সে চলে যাচ্ছে জেতার পর অন্য পার্টিতে। তো ভারতের সংবিধানে কি এদের জন্য কোনো আইনি শাস্তি নেই? তো আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো যে এই যে দলবদলের ঘটনার জন্য ভারতের সংবিধানে কি আইনি শাস্তি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কি কি সাংবিধানিক প্রভিশন রয়েছে। তো তার জন্যই আসে আমাদের অ্যান্টি ডিফেকশন ল। 10 শিডিউলে আমাদের অ্যান্টি ডিফেকশন ল রয়েছে এবং এই যে দলবদলের ঘটনা, যে একজন ব্যক্তি যিনি এক্স পার্টি থেকে জিতলেন তারপর তিনি ওয়াই পার্টিতে চলে যাচ্ছেন, তাহলে তার জন্য কি শাস্তি রয়েছে সেটাই বলা হয়েছে অ্যান্টি ডিফেকশন লতে। তো এই অ্যান্টি ডিফেকশন ল কেন এলো প্রথমে আমরা সেটা জেনে নেব। প্রথমে আমরা তার হিস্টোরিক্যাল যে ব্যাকগ্রাউন্ড, সেই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা জেনে নেব। তো এরকম ঘটনা মাঝে মাঝেই দেখা যেত। তার মধ্যে সবথেকে ঘটনা বড় হচ্ছে 1967-এর হরিয়ানার একজন এমএলএ গয়ালাল যিনি ছিলেন। তো উনি 15 দিনের মধ্যে 3বার পার্টি চেঞ্জ করে। 15 দিনের মধ্যে যদি কোনো বিধায়ক 3বার পার্টি চেঞ্জ করে তাহলে একটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি তৈরি হবে, রাজনৈতিক একটা অশান্তি তৈরি হবে এবং যে ভোটাররা ভোট দিয়ে তাকে জেতালেন সেই ভোটারদের উপরও একটা হাস্যকর পরিবেশ তৈরি হবে যে যাকে ভোট দিয়ে জেতালাম সে এতবার পার্টি চেঞ্জ করছে। তো এই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং ভোটার্সদের যে একজনকে ভোট দিয়ে জেতার পর সে যাতে অন্য কোনো পার্টিতে না চলে যায় বা শিফট না করে যায়, ভোটারদের যে ভোটিং রাইটস, সেই রাইটসের যাতে অপমান না হয়, সেই অপমান আটকানোর জন্যই অ্যান্টি ডিফেকশন ল আমাদের সংবিধানে ইন্ট্রোডিউস করা হয়। তো এই অ্যান্টি ডিফেকশন ল কবে আসে? সেটা হচ্ছে 1985 সালের মধ্যে 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রু অ্যান্টি ডিফেকশন ল ইন্ট্রোডিউস হয় এবং ইন্ট্রোডিউস হয় আমাদের 10th শিডিউলে, মানে 10ম শিডিউলে ইন্ট্রোডিউস হয়। এবং এখানে বলা হয় কি, এখানে বলা হয় কোনো একটা পলিটিক্যাল পার্টির যদি 1/3 মেম্বার, যদি একজন ব্যক্তি অন্য কোথাও চলে যায় তাহলে তিনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। কিন্তু যদি 1/3 মেম্বার যদি স্প্লিট করেন, মানে অন্য কোনো পার্টিতে জয়েন না করে আলাদাভাবে যদি বিধানসভায় বসতে চান তাহলে তারা বসতে পারেন, তাহলে তারা ডিসকোয়ালিফাই হবে না। তো এক্ষেত্রে 52nd অ্যামেন্ডমেন্ট 1985 যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রু বলা হলো যদি 1/3 মেম্বার স্প্লিট করতে চাই তাহলে সেটা লিগাল হবে। যদি 1/3-এর কম যদি স্প্লিট করতে চাই, 1/3-এর কম যদি বিধায়ক পার্টি থেকে বেরিয়ে যেতে চাই তাহলে সেটা ইল্লিগাল হবে। এবার এটাতেও দেখা যাচ্ছে যে 1/3 সংখ্যাটা অনেক কম। তো 1/3 সংখ্যাটা অনেক কম হওয়ার জন্য এরপরেও আমরা পার্টি বদলের বা দল বদলের ঘটনা আমরা প্রায়ই দেখে থাকতাম। তাই সেই জন্য 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রু, যেটা আসে 2003 সালে, 91তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এখানে যে স্প্লিটের কথা বলা হয়েছিল অরিজিনালি 52nd অ্যান্টি ডিফেকশন লতে যেটা স্প্লিটের কথা বলা হয়েছিল, সেই স্প্লিটটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়। মানে স্প্লিট করতে পারবে না তারা, বিধানসভায় আলাদাভাবে বসতে পারবে না। এটা ছিল পলিটিক্যাল পার্টি। 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কী বলা হলো, পলিটিক্যাল পার্টি থেকে এই পোর্শনটা আলাদাভাবে, এই 1/3 পোর্শন আলাদাভাবে বসতে পারে, এটা লিগাল। কিন্তু 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কী বলা হলো, এই যে 1/3 পার্টিটা আলাদাভাবে বসছিল এটা লিগাল আর নয়, এই 1/3 এইটাকে অ্যাবলিশ করে দেওয়া হয়। এই 1/3 পোর্শনটাকে করে দেওয়া হয় 2/3 এবং 2/3টাকে করে দেওয়া হয় মার্জার। স্প্লিটের বদলে চলে আসে, আগে ছিল স্প্লিট, এখন হয়ে গেল মার্জার। মার্জার মানে কি, এই যে 2/3 যেটা বিধায়ক তাদেরকে অন্য কোনো পলিটিক্যাল পার্টির মধ্যে জয়েন করতে হবে। মানে 2-3 অংশ সদস্যকে অন্য কোনো পলিটিক্যাল পার্টিতে যদি যোগদান করে তাহলে তার বিধায়ক যে পদটা, সেই পদটা থাকবে। মানে তিনি অ্যান্টি ডিফেকশন লয়ের মাধ্যমে ডিসকোয়ালিফাই হবেন না এবং বেরিয়ে শুধুমাত্র সাইডে বসতে পারবেন না, যেটা আগে বসতে পারতেন। এখন কি হবে, এই 2/3 মেজরিটি নিয়ে অন্য যে কোনো পলিটিক্যাল পার্টি তাকে যোগদান করতে হবে। তো অরিজিনালি অ্যান্টি ডিফেকশন ল 52nd অ্যামেন্ডমেন্ট 1985 দিয়ে হয় এবং সেখানে 1/3 স্প্লিটের কথা বলা হয় এবং পরবর্তীকালে তাতেও প্রবলেম সলভ হচ্ছে না দেখে 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হয় এবং তাতে স্প্লিটকে অ্যাবলিশ করে দেওয়া হয় এবং বলে দেওয়া হয় 2/3 মেজরিটি নিয়ে বা 2/3 যদি বিধায়ক
অন্য কোনো পার্টিতে যুক্ত হয় তবেই তাদের সিট বজায় থাকবে, না হলে তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এবার নেক্সট দেখো গ্রাউন্ড অফ ডিসকোয়ালিফিকেশান, কী কী কারণে বিধায়করা ডিসকোয়ালিফাই হতে পারে। প্রথমত যদি নিজে থেকে কুইট করে, নিজে থেকে কোনো পার্টির আগেনস্টে কোনো কিছু করে হোক বা নিজে থেকেই দলত্যাগ করতে চায়, তাহলে সেক্ষেত্রে নিজে থেকে তার যে সিটটা সেটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এছাড়া হুইপের আগেনস্টে, মানে হুইপ অমান্য করলে, যদি কোনো পলিটিক্যাল পার্টি থার্ড লাইন হুইপ জারি করেন, এবং থার্ড লাইন হুইপ মানে কি, থার্ড লাইন হুইপে বলা হয়েছে যে তাকে প্রেজেন্টও থাকতে হবে এবং যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই সিদ্ধান্তে ভোট করতে হবে। যদি তার বিরুদ্ধে ভোট করে বা উপস্থিত না থাকে সেক্ষেত্রেও সেই বিধায়ক ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এবং থার্ড, ইন্ডিপেন্ডেন্ট মেম্বার, কোনো যদি একজন মেম্বার ইলেকশনের পর পার্টিতে জয়েন করে সেক্ষেত্রেও সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এছাড়া নমিনেটেড যে পার্টিরা রয়েছে, নমিনেটেড বিধায়করা রয়েছে, ওরা যদি 6 মাসের মধ্যে যে ডিসিশন নিয়েছেন ওরা 6 মাসের ভেতরে সেই ডিসিশনকে যদি অমান্য করেন, হয় 6 মাসের মধ্যে অন্য কোনো পলিটিক্যাল পার্টি জয়েন করতে হবে, বা যে 12 নমিনেটেড মেম্বার আমাদের থাকে সেই মেম্বার যদি ইন্ডিপেন্ডেন্ট থাকতে চায় তাহলে সেই ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে। এই 6 মাসের পর যদি তারা ডিসিশন পাল্টায় তাহলেও সেক্ষেত্রে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এবার নেক্সট দেখবো হুইপের একটু কনসেপ্ট। এটা তোমাদেরকে আগেই বললাম যে থার্ড লাইন হুইপ মানে কি। থার্ড লাইন হুইপের কথা হচ্ছে যে বিধায়ককে, মেম্বারকে প্রেজেন্ট থাকতে হবে এবং যে রিটেন একটা হুইপ বেরোয় তাতে যা ডিসিশন নেওয়া হয়েছে ওই ডিসিশনেই ভোট দিতে হবে। যদি ভোট ওই ডিসিশনের আগেনস্টে গিয়ে দেন বা প্রেজেন্ট না থাকেন তাহলে সেক্ষেত্রে, বা দুটোই, প্রেজেন্ট থেকে যদি ডিসিশনের আগেনস্টে ভোট দেন তাহলেও ওনার পদ খারিজ হয়ে যাবে, মানে উনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। নেক্সট দেখো এখানে লিগ্যাল এক্সেপশন, কি কি ব্যতিক্রম রয়েছে। আমরা অ্যান্টি ডিফেকশন ল পড়লাম এবং কি কি ব্যতিক্রম রয়েছে সেগুলোও পড়ে নেব। এবার অ্যান্টি ডিফেকশন লয়ে কয়েকটা সিনারিও দেখো। স্প্লিটে হচ্ছে অরিজিনালি কী ছিল, অরিজিনালি 1/3 মেম্বার স্প্লিট করলে করতে পারতো। স্প্লিট মানে কি, আলাদা জায়গায় বিধানসভাতে আলাদা জায়গায় বসতে পারতো। কিন্তু নিউ রুল যেটা 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, যেটা হলো আগে 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ছিল, এখন যেটা 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হলো কি এই স্প্লিট কথাটাই থাকবে না, মানে স্প্লিটটাকে অ্যাবলিশ করে দেওয়া হলো। এবার নেক্সট হচ্ছে মার্জার। এই 1/3 মেম্বার অন্য কোনো পার্টিতে আগেও জয়েন করলে করতে পারতো, বাট এখন কি করা হলো, এখন হচ্ছে 2/3 মেম্বার, মানে 1/3টাও এত সংখ্যায় কম হয়ে যাচ্ছিল যে তার ফলেও বিধায়করা দলবদল করে নিচ্ছিলেন। এর ফলে কি হলো, সেটাকে 91st অ্যাক্টের থ্রু 2/3 করে দেওয়া হলো। এবং স্পিকার যিনি আছেন তিনি এই অরিজিনালিও এক্সাম্পটেড ছিলেন, ব্যতিক্রম ছিলেন, এই নতুন রুলেও ব্যতিক্রম রয়েছে। কেন? কারণ স্পিকার, যখন কোনো পলিটিক্যাল পার্টি থেকে একজন স্পিকারকে নিযুক্ত করা হয় তখন তিনি যদি সেই টার্মের জন্য স্পিকার থাকা অবস্থায় যদি পার্টির সদস্য না হতে চান তাহলে তিনি না হতে পারেন। এটা অ্যান্টি ডিফেকশন ল এর মধ্যে পড়বে না। নেক্সট দেখো স্পিকারের পাওয়ার কি রয়েছে। যখনই অ্যান্টি ডিফেকশন ল এর কথা আসে তখনই স্পিকারের হচ্ছে অ্যাবসলিউট পাওয়ার রয়েছে যে ডিসাইড করবে যে ডিসকোয়ালিফিকেশনের কেসগুলো, মানে এটা ডিসকোয়ালিফাই হবে না হবে না। কিন্তু এই ডিসিশনটা প্রথমে স্পিকারের ডিসিশনটাই ছিল ফাইনাল, কিন্তু পরের দিকে ডিসিশনটা হয়ে গেল জুডিশিয়াল রিভিউ এখানে চলে এলো। কোন কেসের পরে? কিয়োতো হলোহান কেস, যেটা হচ্ছে 1992-এ। এখানে সুপ্রিম কোর্ট রায় দিলেন যেটা স্পিকার বা প্রিজাইডিং অফিসার যিনি আছেন তিনি ডিসকোয়ালিফিকেশনের ম্যাটারে তিনি সিদ্ধান্ত যেটা দিলেন বা যাকে ডিসকোয়ালিফিকেশনের কেস দিয়ে ডিসকোয়ালিফাই করলেন সেটা জুডিশিয়াল রিভিউর আন্ডারে পড়ে যাবে। জুডিশিয়াল রিভিউর আন্ডারে পড়ে যাবে। তার মানে স্পিকারের ডিসিশনটাই এখন চূড়ান্ত ডিসিশন নয়, এর ওপর সুপ্রিম কোর্ট রিভিউ করতে পারবে এবং সুপ্রিম কোর্ট ফাইনালি যা ডিসিশন নেবেন যে বিধায়ক ডিসকোয়ালিফাই হবে কি হবে না সেটা সম্পূর্ণ সুপ্রিম কোর্ট ডিসাইড করতে পারবেন। স্পিকারের ওপর এখন জুডিশিয়াল রিভিউ চলে এসেছে, কারণ স্পিকারের সিদ্ধান্ত আর চূড়ান্ত নেই। এখন স্পিকারের ওপরও সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে যে স্পিকার ঠিক করেছেন না স্পিকারের ডিসিশন ভুল রয়েছে, সেই হিসেব করে সুপ্রিম কোর্ট তখন ডিসাইড করবেন। তো জুডিশিয়াল রিভিউর আন্ডারে চলে এসছে স্পিকারের যে অ্যাবসলিউট পাওয়ার ছিল ডিসকোয়ালিফিকেশন, সেই পাওয়ার। তাহলে আজকে আমরা যেটা পড়লাম সেটা তোমাদের একটা কুইক রিভিশন দিয়ে দিচ্ছি। কুইক রিভিশন হচ্ছে যে আগে যে বিধায়করা দলবদল করতো তার জন্য কোনো আইনি শাস্তি ছিল না, তো এই আইনি শাস্তি ইন্ট্রোডিউস হলো 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985-এ।
এবং সেটার জন্য 10th শিডিউল অ্যাড হলো। 10th শিডিউল অ্যাড হলো এবং এতে বলা হলো যে 1/3 মেম্বার যদি স্প্লিট করতে চায় তাহলে সেটা মানে তারা ডিসকোয়ালিফাই হবে না, যদি তার কম হয় তাহলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এবার এতেও সমস্যা মিটলো না বলে 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে আসা হলো এবং 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003-এ বলা হলো যে 2/3 মেজরিটি নিয়ে যদি বিধায়করা বেরোয় এবং বেরিয়ে গিয়ে স্প্লিট হিসেবে তারা আর বেরোতে পারবে না, তাদেরকে মার্জার করতে হবে, অন্য কোনো পার্টির সঙ্গে মার্জ করতে হবে এবং যদি অন্য কোনো পার্টির সঙ্গে মার্জ না করে তাহলে তারা ডিসকোয়ালিফাই হয়ে যাবে, যদি মার্জ করে তবেই তারা ডিসকোয়ালিফাই হবে না, তাদের সিট মানে তাদের পদ বজায় থাকবে। এবং স্পিকার এই দুটো যে অ্যান্টি ডিফেকশন লয়ের দুটো অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট থেকেই বা দুটো থেকেই স্পিকার হচ্ছে এক্সেপশন ক্যাটাগরিতে পড়ে, স্পিকারের কোনো ডিসকোয়ালিফিকেশান হয় না যদি তার স্পিকার হওয়া অবস্থায় কোনো পার্টি ত্যাগ করে না। এবং স্পিকারের হচ্ছে এখানে অ্যাবসলিউট ক্ষমতা রয়েছে যে কোনো বিধায়ক ডিসকোয়ালিফাই হবে কি হবে না। তবে 1992 সালে আমরা দেখলাম কি যে সুপ্রিম কোর্ট বললেন যে স্পিকারের ক্ষমতাই শেষ কথা নয় বা স্পিকারের কথাই শেষ কথা নয়, স্পিকারের ওপর স্পিকার যে ডিসকোয়ালিফিকেশনের ডিসিশন নেবে তার ওপর সুপ্রিম কোর্ট জুডিশিয়াল রিভিউ করতে পারবে। তো এই ছিল আমাদের ক্লাস। আশা করি তোমাদের অ্যান্টি ডিফেকশন ল পুরোপুরি ক্লিয়ার হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনকার জন্য টাটা।